বৈশাখ মাস মানে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা ব্যাপার। শীতকাল, রাত লম্বা হয়, সেই রাতটা ছিল আমাদের কাছে খুব লম্বা। হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে হালকা। ঘটনাটা আমাদের সাথে মানে আমার সাথে আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তিনজনের সাথে। সব ঠিকঠাক করার পর বলা হলো একটা হন্টেড প্লেসে যাব। এখন একটা হন্টেড প্লেস যেখানে গেলে আমরা ফিল করতে পারবো ভূত কাকে বলে। 2025-এর ঘটনা। হঠাৎ করে বলে যে চল তারাপীঠ ঘুরে আসি, মানে খুব মানে জেদ। মন্দিরা খুব অদ্ভুত বিহেভ করতে শুরু করলো। ফার্স্টেই যেটা শুরু হলো সেটা হচ্ছে ওর চুল খুলে রাখা। আমাদের এক দেখাতে পছন্দ, হোটেলে কোনো লোক নেই, শুধু আমরাই গেছি। এবার বাগানের একটা নির্দিষ্ট দূরত্বে মন্দিরে জাস্ট দাঁড়িয়ে আছে, ওই মগডালের দিকে তাকিয়ে। আমি জাস্ট নিচের দিকে তাকিয়েছি, আমি যতদূর দেখলাম তার পাটা না পুরো সাদা, যে নীল নীল শিরাগুলো পুরো একদম জমাট বেঁধে গেছে, এরকম রক্ত পুরো জমাট বাঁধা এরকম। মানে পরের দিন আমরা ভোরবেলা ভাবলাম যে পুজো দেবো। যেদিন পৌঁছেছি সেদিন বিকেলটা আমরা শ্মশান আশেপাশে এগুলো আমরা একটু ঘুরেছি। সে মন্দিরে স্নান করবে ডোবাতে, রাত্রিবেলা, শীতকাল, পচা ডোবাতেও স্নান করবে। মানে হোটেলটায় যাওয়ার পর থেকেই আমার শরীরটা খারাপ লাগছে। দুটো আঙ্গুল পর পর ভেঙে দিল, এরকম ভাবে পর পর যে এরকম করে ভেঙে দিল। হঠাৎ আমার হাজবেন্ড চিৎকার করে উঠলো, বাঁচাও 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 করে। আচ্ছা, যেটা প্রথমেই বাগানে ঢুকতে আমাদের যেটা চোখে পড়লো, একটা কাঠবিড়ালির মাথা পড়ে রয়েছে, মানে কাটা। আর একটু হলেই মানে মরে যেতাম। আমার মেয়ের পাটা ওর বাবার বুকের ওপরে গিয়ে পড়েছে। কিছু একটা অবয়ব ওই একদম শেওড়া গাছের মগডালটায় আছে। মগডালটা পুরো দেখা যায় জানলা থেকে। ডোবার চারিদিকে অনেক গাছ, একটা তেঁতুল গাছ, একটা তাল গাছ। তখনই মুষলধারে বৃষ্টি, প্রচুর জোর ঝড়, এবং ওনার না গলাটা অস্বাভাবিক লম্বা, চুলটা ঝাঁকড়া ঝাঁকড়া এরকম কিছু একটা আছে। হয়তো দুজনের মধ্যে স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে, গলা টিপে বউটাকে মেরে ফেলেছে। বলে জানলার দিকে একবার তাকা। এই রুমটাই কি ওই রুমটা যে রুমটায় তোমরা ছিলে? হ্যাঁ, এটা উনি বলছেন? তারপর বলছি ওর আমার না সাহস নেই আমি জানলার দিকে তাকাবো, কারণ আমি অলরেডি জানি ওখানে কিছু একটা দেখেছি আমি। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে এখন যে ঘটনাটা আমরা শুনবো, এই ঘটনাটা তারাপীঠের একটা সত্যি ভৌতিক ঘটনা। আমাদের এই প্রেত কথার পডকাস্ট যখন প্রথম শুরু হয়েছিল, সেই সময় আমার এক বন্ধু সোহম, ও এসে প্রথম তারাপীঠের একটা ঘটনা বলেছিল, একটা পজেশনের ঘটনা বলেছিল, এবং যেই ঘটনাটা বলার পর আপনারা এই পডকাস্টকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। এবং তারপর বহুদিন আমরা কোনো তারাপীঠ অঞ্চলের কোনো ঘটনা আমরা পাইনি, কিন্তু তারাপীঠের থেকে আমাদের যে কামাখ্যা সাধক রানা শাস্ত্রী, উনি তার প্রচুর পরিমাণে তারাপীঠে যান, তিনি এসে বহু রকমের ঘটনা বলেছেন ঠিকই, কিন্তু তারাপীঠের একদম কোনো হোটেলের পজিশনের ঘটনা আমরা পাইনি। আজকে সেরকম একটি ঘটনা আমরা পেয়েছি আমাদের গেস্ট সঞ্চিতার কাছ থেকে। কোত্থেকে আসছো? নমস্কার, আমি ইছাপুর থেকে আসছি। ইছাপুর থেকে আসছো। প্রেত কথা কি তুমি শোনো না তোমার বাড়ির লোক শোনে? আমার বাড়িতে আমার শাশুড়ি মা, আমার মেয়ে সবাই খুব ভালোবাসে। মানে সকালে উঠলে আগে চা করে, মানে শাশুড়ি আর আমি একসাথেই দুজনেই চা খাবো, যাই কাজ থাকুক না কেন, আগে প্রেত কথা চালিয়ে দেখবো। মানে একটা নেশা। তারপর তো সবাই সবার কাছে ব্যস্ত হয়ে যায়। মানে রাত্রে মেয়ে দেখবে, মেয়েকে চালিয়ে দিতে হয়, ও গল্প দেখবে। আর তারপর তো মা বাবা যেই টাইমটা পায়, কাজ টাজ থাকে, আমিও কাজ করি, এই কাজের ব্যস্ততায় আর দেখা হয় না। কিন্তু সকাল টাইমটা আমরা দেখবই চা খেতে খেতে। এটা একটা নেশা। মানে খুব মা খুশি যে আমি এখানে এসে আমার নিজের ঘটনাটা বলবো। আমার মেয়ে সব থেকে বেশি এক্সাইটেড, ও বলেছিল। ওর নাম কি? ওর নাম সানা। হাই সানা, তুমি যখন এই পডকাস্টটা দেখছো, অনেক অনেক ভালোবাসা নিও আমার। আর একদিন তুমিও মায়ের সাথে আমাদের স্টুডিওতে এসো। আপনি যদি আমাদের এই স্টুডিওতে এসে ঘটনা বলতে চান বা আমাদের প্রেত কথায় ঘটনা শোনাতে চান, তাহলে 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা। আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে, এবং আপনি এসে শোনাবেন আপনার ঘটনা। নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, নাম্বারটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে। চলুন আজকে সঞ্চিতার কাছ থেকে এই ভয়ঙ্কর ঘটনাটা শোনা যাক। এই ঘটনাটা কাদের সাথে ঘটেছিল? ঘটনাটা আমাদের সাথে মানে আমার সাথে আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তিনজনের সাথে। তো আসলে আমরা এপ্রিল মাস নাগাদ, 2025-এর ঘটনা এটা, আগের বছরে এপ্রিল মাস, ঠিক পয়লা বৈশাখ 15 তারিখ, 16 তারিখে আমাদের মানে হঠাৎ করে বন্ধুরা, বন্ধু বলতে কি ওর দাদাই বলতে পারো, মানে একটু বয়সে বড় ওর থেকে, দাদাই। তো হঠাৎ করে বলে যে চল তারাপীঠ ঘুরে আসি। মানে খুব মানে জেদ, মানে আমি যাব না, আমার একটু কাজের চাপ ছিল, সে জেদ করছে যেতেই হবে চল। তা হঠাৎ করে কোনো ট্রেনের টিকিট রিজার্ভ নেই, বুকিং নেই, হোটেল কিছু নেই,
হঠাৎ করে আমরা জেনারেলেই চলে যাই, যে ঠিক আছে চল বলছে চলে যাই। তো দাদা আর বৌদি ছিল, আর আমরা 3 জন, হাজব্যান্ড ওয়াইফ আর আমার মেয়ে। তো আমরা যাই যথারীতি, আমরা কটা 12:30 1টা নাগাদ আমরা পৌঁছাই তারাপীঠে। তো ওখানে গিয়ে কোনো হোটেল বুকিং নেই, আমরা হোটেল খুঁজে পাচ্ছি না। তো যেমন থাকে না দালালরা হোটেল দেওয়ার জন্য, তো ওখানে একজন অল্প বয়সী ছেলে আর একটা কাকিমা, ওদের হোটেল দুটো পাশাপাশি ছিল। তো দুজন এসছে যে লাগবে, রুম লাগবে। তো আমরা বললাম যে প্রথমে ছেলেটা এসছে যেহেতু ওর সাথেই যাই। রুমটা দেখতে গিয়ে পছন্দ হয় ছেলেটার রুম, কিন্তু আমরা দুজন আমার মানে ফ্যামিলি ছিলাম, দুজনের রুম আলাদা উপর নিচ দিয়েছিল, সেটা তো প্রবলেম ছিল না। আমাদের রুমটার পাশেই দেখছি যে অনেক ব্যাচেলার ছেলেরা রয়েছে। তো তখন হাজব্যান্ড বলবো আমরা তো ফ্যামিলি নিয়ে রয়েছি, যে যদি আবার ঝামেলা ঝঞ্ঝাট হয় চলো তাহলে অন্য হোটেলেই দেখি, ওটা ক্যান্সেল করে দিই। এবার আমাদেরকে বেরোতে দেখে উনি আবার আমাদের সামনে এসছে যে তোমরা রুম, ভেবেছে যে রুম তাহলে পাইনি আমরা যখন বেরিয়ে এসছি। উনি আমাদের বলে তাহলে আমার রুমটা দেখো, পছন্দ, হ্যাঁ চলো দেখি। বললাম তাহলে বলছে যখন উনি চলো দেখি। আমাদের এক দেখাতে পছন্দ, হোটেলে কোনো মানে লোক নেই, শুধু আমরাই গেছি। এবার দেখে সেই মুহূর্তে না এসছি, একটা জার্নি করে টায়ার্ড লাগছে। আমি টাইম কত প্রায় তখন কটা বাজে, 12:30 1টায় আমরা পৌঁছেছি খুঁজতে। হ্যাঁ, এবার খুঁজতে ধরো 1:30 2টো এরকমই বাজে। এবার আমি তাহলে চলো যখন হচ্ছে তাহলে নিয়ে নিলাম। দুজনকে পাশাপাশি রুম দিয়েছে। তা এবার খুব পছন্দ হয়েছে, নতুন একদম পেন্ট করা, একদম ঝা চকচকে হোটেল যাকে বলে, পছন্দ। নিচে উনি হচ্ছে কেয়ারটেকার, উনি দেখাশোনা করে, আর যে মালিক তাদের একটা নিচে ছোট্ট রুম আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ, ওনার খুবই বয়স্ক, ওরা শুধু টাকা কাটে বা রুম বুক করা এমনই কাজটা ওরা করে, আর পুরোটাই হোটেলের দায়িত্ব ওই কাকিমার। তো ওনার সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে গেছিলো। বললাম আমি তো মানে বাজার দিলে উনি রান্না বান্নাটাও উনি নিজে করে দেয়, মানে ওইটা দিলে উনি এক্সট্রা টাকা পায়। তা আমরা বলেছিলাম যে করে দেবেন, তো বলছে আমার তো এখন একটু শরীরটা খারাপ, আমি করব না। তাহলে তুমি, আমি তাহলে আমরা বাইরে থেকে খেয়ে নিচ্ছি। তো ওনাকে দেখে না খুব মায়া লাগলো, তা আমি বললাম আমরা যা খাবো আপনি আমাদের সাথে সেটাই খেয়ে নেবেন। সেদিন আমাদের সাথে আমরা দুপুরে বাইরে থেকেই খেয়ে নিই। তা ভালো কথাবার্তা হওয়াতে আমরা 2 দিনের জন্যই ছিলাম, মানে যেদিন পৌঁছাতে দুপুর হয়ে গেছে। তারপরে মানে পরের দিন আমরা ভোরবেলা ভাবলাম যে পুজো দেবো, সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান করে পুজোটা দিয়ে দেবো। যেদিন পৌঁছেছি সেদিন বিকেলটা আমরা শ্মশান আশেপাশে এইগুলো আমরা একটু ঘুরে আমি দেখছি কি আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মানে হোটেলটায় যাওয়ার পর থেকেই আমার শরীরটা খারাপ লাগছে। তা আমি ভাবছি কি হয়তো জার্নি করে এসেছি এর জন্য একটা শরীর লাগছে না, অতটা কেয়ার করিনি। এবার শ্মশান থেকে ঘুরে আসার পর তখন আমার প্রচণ্ড জ্বর আসছে। এবার আমি আর ওই বৌদি ছিলাম, আমরা চলে এসেছি। আর যে দাদা আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে 3 জনে ওরা রাতের ডিনারটার জন্য ওরা বলছে তাহলে দেখি রাতে কি খাওয়া যায়, তাহলে আমরা এটা ব্যবস্থা করছি, তাহলে তোমরা হোটেলে, একদম মন্দির আর শ্মশানের কাছাকাছি, তো আমরা চলে এসেছি। তা ঠিক আমাদের রুমটা, মানে আমাদের যে বেডটা রয়েছে, বেডটার পেছন দিকটাই হচ্ছে জানলা, আর ডান দিকে একটা জানলা, বেড মানে রুমটার মধ্যে 2টো জানলা। তা আমি বসে মোবাইল দেখছি, ঠিক পেছন থেকে জানলাটা, আর বৈশাখ মাস মানে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা ব্যাপার, জানলাটা পেছনে জানলাটা খোলা, বেশ হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে হালকা। হ্যাঁ কি তাহলে ভালো লাগছে, বেশ বসে রয়েছি, মনে হচ্ছে কি পেছনটা থেকে কেউ যেন একটা আছে, কেউ যেন, মানে পুরো রুমটাতে আমি একা। এবার আমি ভাবছি কি একা রুমে থাকলে এরকম একটা অন্য জায়গায় এসছি, মানে আমি এগুলো মাথাতেই নিচ্ছি না যে কিছু একটা ঘটছে। আমার শরীর খারাপটাকেও আমি মাথায় নিচ্ছি না যে শরীর খারাপটা কেন, সুস্থ মানুষ আমি আসলাম, আমার হঠাৎ করে কেন এরকম আবার শরীরটা অস্বস্তিকর লাগছে। আমি ভাবছি যে এমনি হয়তো এসছি জার্নি করে, তাই জন্যে। তা আমি আবার বললাম যে আমার জন্য ওষুধ এনো, আমার খুব জ্বর আসছে। তো রাত্রিরে ওরা খাবার দাবার নিয়ে আসলো, আমরা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। তো এবার আমরা শুয়েছি, বেডটা আমার হাজব্যান্ড ওই ডান দিকের জানলাটা ওই সামনেটা শুয়েছে, মেয়ে মাঝখানে, আমি একদম বেডের ধারে। এবার 12:30 1টা নাগাদ, মানে পুরো ঘুমিয়ে পড়েছি আমরা। হঠাৎ আমার হাজব্যান্ড চিৎকার করে উঠলো, বাঁচাও 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 করে, ঘুমের ঘোরে। তখন আমরা ঘুমিয়েছি। এবার আমি ভাবছি কি আমি একটু ভয় পাই, তো এবার আমি ভাবছি যে ও হয়তো ভয় দেখাচ্ছে আমাকে।
আমি বলছি তুমি কি, লাইটটা জ্বালিয়েছি, জ্বালানোর পর আমি বলছি তুমি কি ইয়ার্কি মারছো, দেখছো আমার এত শরীরটা খারাপ, আমার জ্বর আসছে। বলছে আমি এই রাত্রিরে ইয়ার্কি মারবো, মনে হলো কে যেন আমাকে গলাটা চেপে ধরেছে, আর একটু হলেই মানে মরে যেতাম। আমার মেয়ের পাটা ওর বাবার বুকের ওপরে গিয়ে পড়েছে। বলছে হ্যাঁ সোনার পাটা আমার বুকের ওপরে পড়লো বলে আমি মানে নিঃশ্বাসটা নিতে পারলাম, নাহলে আর একটু কয়েকটা সেকেন্ড হলে আমি শেষ। তারপর আমি বললাম শ্মশানে গেছো তো, হয়তো ওর জন্য হয়তো এরকম একটা হতে পারে, হাত পা ধুয়েছিলে? আমি আবার বলছি হ্যাঁ হাত পা ধুলাম, ড্রেস চেঞ্জ করেই তো আমি শুলাম। ঠিক আছে ঠাকুরের নাম নিয়ে শুয়ে পড়ো বলে আবার শুয়ে পড়ি। এবার আমার তো জ্বর, আমি আবার শুয়ে পড়েছি, মানে পুরো বেহুশ, পুরো 3:30 বাজে রাত্রির। পুরো বেড থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি বেডটা ধরে এভাবে ঝুলছি আর আমার হাফ বডি নিচে। এবার আমি চিৎকার করে ডাকছি, আমাকে বেড থেকে ফেলে দিল, ধাক্কা মারলো। আমার হাজব্যান্ড লাফিয়ে উঠেছে, উঠে লাইট জ্বালিয়েছে। মেয়েকে ডাকেনি, মেয়ে ঘুমাচ্ছে। বলছি যে কী হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। সারা রাত আমরা দুজন জাগা। যেই ভোর হলো আমরা তারপরে গিয়ে একটু শুলাম। তারপরে কটা বাজে 6:30 নাগাদ আবার উঠে পড়েছি। আলো ফুটতে না ফুটতে আমরা গিয়ে একটু শান্তি পেলাম যে আলো ফুটে গেছে, এবার হয়তো আর কিছু হবে না। এবার আমরা গিয়ে একটু শুলাম। তারপর মানে দাদা আর বৌদি ওরা উঠে আমাদের ডাকছে, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি আমাদেরকে পুজো দিতে যেতে হবে। আর উঠে রেডি টেডি হয়ে এবার ওদেরকে আমরা বললাম যে আমাদের সাথে সারা রাত এই ঘটনা ঘটেছে। তখন বলছে না আমাকে তো ডাকতে পারতি। বলছে যে এরকম রাত্রেবেলা একজনকে ডাকা এটাও তো একটা ঠিক না, তারাও তো রেস্ট নিচ্ছে, শুচ্ছে। বলছে যে এত বড় ঘটনা ঘটে গেল, এটা কিসের থেকে হলো। মেয়েকে ডেকে মেয়ে উঠেছে, মেয়ে উঠে বলছে আমার পাটা না জ্বালা করছে। বলছি কেন, কি হয়েছে? পাটা দেখি পুরো নখের আঁচড়। ওই রাত্রিরে বললো না ওর বাবার বুকের ওপরে পাটা ফেলেছে, তার মানে ওর পায়ের ওপরে যখন আঁচড়টা মেরেছে ও তখনই ওর বাবার পায়ের মানে পায়েরটা বুকের ওপরে ফেলেছে। বলছে যে পায়ের আঁচড়, তখন তো আরো আমরা কি হলো, আমাদের 3 জনের সাথেই এরকম একটা ব্যাপার। তা আমরা আবার রেডি টেডি হচ্ছি, সেই মুহূর্তে আবার ওই কাকিমা আসে রুম পরিষ্কার করতে। আর তখনই মুষলধারে বৃষ্টি, প্রচুর জোর ঝড় উঠেছে সকালবেলায়। এবার আমরা বেরোতে পারছি না, রেডি হয়েই বসে রয়েছি। তো দাদা কি করেছে, ওই কাকিমাটা এসছে, ওনার সাথে তো বেশ ভালো আলাপ হয়ে গেছে, খুব গল্প করতে করতে এবার জিজ্ঞেস করছে কি যে এরকম কোনো ঘটনা ঘটে না হোটেলে? এরকম তো শুনেছি তারাপীঠে এরকম মার্ডার হয়, এই হয়, মানে এরকম একটা ব্যাপার। ওনার সাথে খুব কথা বলছে। তো উনি একটার পর একটা প্রায় 2-3টে হোটেলের কথা উনি বলল। তো দাদা শুনতে তখন বলছে আমার সাথেই তো ঘটেছে। এটা কে বলছে? এটা ওই কাকিমাটা বলছে, হ্যাঁ, মানে যিনি কেয়ারটেকার ছিলেন। বলছে আমার সাথেই তো ঘটেছে। বলছে আপনার সাথে ঘটেছে, কি হয়েছে? বলছে এরকম হাজব্যান্ড ওয়াইফ আর একটা মেয়ে এসছে। তা আসার পর ওরা রুমে ছিল, হয়তো দুজনের মধ্যে স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে, গলা টিপে বউটাকে মেরে ফেলেছে। তাই এবার গলা টিপে মেরে রাত্রেবেলা মেরে বউটাকে রুমের মধ্যে রেখেছে। এবার আগে কি হতো 4টের সময়, মানে রাত্রেবেলা মানে হোটেল খুলে দিত 4টের সময়, মানে 4টেতে যে সেই পুজো হয় না, মায়ের স্নান যাত্রা বা কিছু একটা হয় 4টের সময় তো উঠে ওনাকে নাকি ডেকেছে যে আমাকে একটু দরজাটা খুলে দিন। মেয়ে ছিল সাথে, বউ ছিল না। তো বলছে আমরা পুজো দেখতে যাবো, মানে স্নান দেখতে যাব। তো খুলে দিয়েছে। এবার উনি তো সেই 9টা 9:30 বেজে যাচ্ছে, উনি আসছে না, মানে 11টা বাজে। তখন উনি রুম পরিষ্কার করতে গেছে। ডাকছে যে বউ দরজাটা খোল। মানে উনি সবার সাথে এভাবে মিশে কথা বলে, তো খুলছে না দরজাটা। এবার ধাক্কা দিতে দরজাটা অটোমেটিক খুলে গেছে। দরজাটা তো খোলাই ছিল, মানে উনি তো মারা গেছিল, উনি তো বউটাকে রেখে চলে গেছে নাকি। এবার রুম টুম পরিষ্কার করে তাও ডেকে যাচ্ছে, তোর বর কখন গেছে, এখনো আসে না, ওট এরকম করে বলছে। তো বলতে উনি আবার এইভাবেই আমাদেরকে গল্পটা বলছে যে যেভাবে উনি ওনার সাথে কথা বলছে। তো উনি কোনো সাড়াই নাকি দিচ্ছে না। তা হাত দিয়ে নাকি ঠেলা দিয়েছে, মানে কাজ হয়ে গেছে ওনার, বেরানোর সময় ওনাকে হাত দিয়ে ঠেলা দিয়ে দেখে পুরো নিস্তেজ, ওনার আর কিছু নেই। তখন সবাইকে ডাকে, ডাক্তার দেখে যে উনি মারা গেছেন। তারপরে ওই হোটেলে আর কেউ ভাড়া আসতো না, কোনো বুকিং হতো না এই হোটেলটা। তারপরে ওরা নাকি পুজো টুজো করিয়ে আবার হোটেলটাকে নতুন পেন্ট করিয়েছে। তখন আমরা ভাবলাম যে নতুন পেন্টটা তাহলে মানে এই কারণেই করানো, মানে পুরো পরিষ্কার করেছে। বয়স্ক মহিলা বলছেন যে এই হোটেলেরই ঘটনা এটা। হ্যাঁ, উনি নিজের হোটেলেরই ঘটনা উনি নিজেই দেখেছে। ওই যে বউটাকে উনি নিজে হাতেই ডেকেছে,
ডেকে উনি এই রুমটাই কি ওই রুমটা যে রুমটায় তোমরা ছিলে? হ্যাঁ এটা উনি বলছেন তারপর? বলছে। তখন আমরা বলছি যে কেন এইভাবে এরকম রুম ভাড়া দিয়েছো? বলছে না আমরা তো পুজো টুজো করিয়েছি, নতুন করে সব কিছু পেন্ট টেন্ট করানো, সব কিছু নতুন। বলছে যতই হোক এরকম একটা, বলছে এখন তো আর কিছু হয় না, উনি এটা বললো। তা আমরা বললাম যে এরকম তো উচিত না কাউকে দেওয়া। তার মানে ওরাও 3 জন ছিল। বলছে তোমরা পুজো দিয়ে এসো, তোমাদের রুমটা আমরা চেঞ্জ করে দেব, আমাদেরকে এরকম বললো। তো বলছে কাউকে বলো না, বারবার করে উনি ওই বয়স্ক মহিলা হাত জোর করে বারবার বলছে। আমাদেরও খারাপ লাগছে যে কাউকে বলো না, আমি যে উনি তো কথায় কথায় বলে ফেলেছে কথাটা। বলছে আমি যে এই সত্যি কথাটা বলে ফেললাম, এটা বলো না, তাহলে আমার 22 বছরের চাকরি আমার চলে যাবে। হ্যাঁ, আর আমি কোথাও কাজ না করতে পারলেও আমার হবে না, আমার সংসারটা তো এটা দিয়েই চলে। তা আমাদেরও একটা খারাপ লাগলো যে সত্যিই তো। তারপর পুজো টুজো দিয়ে আসলাম, এসে আমাদের রুমটা চেঞ্জ করে দেয়। এবার আমাদের বুকিং এমনিতেই 2 দিনের ছিল। এবার পরের দিন মানে পরে চেঞ্জ করেছে, তখনও মনের মধ্যে ভয় লাগছে একটা যে কি হবে। কিছু না, তারপরে আর কিছু হয়নি। রুমটা চেঞ্জ করার পর আমার জ্বর কমে গেছে, মানে সাথে সাথেই পরের দিন আমি যে রাত্রিটুকুই তো থাক, মানে ওরা বলছিল যে তাহলে আমরা হোটেল চেঞ্জ করে ফেলি, দরকার নেই। এবার আমি বলছি যে থাক তাহলে, যখন বলছে তাহলে আজকে রাত্রিটুকু আমরা লাইট টাইট জ্বালিয়ে এসেছি। কিন্তু সেই দিন আর কোনো আমাদের সমস্যা, রুমটা চেঞ্জ করে দিয়েছে, কোনো সমস্যা আর হয়নি। কিন্তু আমার শরীরটাও ঠিক হয়ে গিয়েছিল। আসলে ওই ঘরটাতে যাওয়ার পর থেকেই তোমার শরীরটা খারাপ, আর ওই নেগেটিভ একটা এনার্জি ছিল বলে। আর নেগেটিভ, আর ওরা মানে হয় আমার মন আমার বলছে যে ওরাও 3 জন ছিল, সেম স্বামী স্ত্রী আর বাচ্চা মেয়ে ছিল, আমারও সাথে তাই হয়েছে। মানে সেই জন্যেই মানে এতটা আমার উপর অ্যাটাকটা হয়েছে। মেবি কত জায়গায় কত ঘটনা লুকিয়ে থাকে, আমরা সেগুলো জানি না। এবং তার অনেক রকম ঘটনা আমরা শুনতে পাই যখন প্রেত কথা শুনি, বা প্রেত কথায় পডকাস্টে যখন আমি বিশেষ করে অনেক মানুষের সামনে বসি এবং তারা নানান রকমের ঘটনা বলেন, তখন আমি প্রত্যেকটা পডকাস্টে আমি নতুন করে অবাক হই। এই যে তারাপীঠের ঘটনাটা, একটা হোটেল, সেই হোটেলের মধ্যে এর আগে ঘটে গেছে একটা মর্মান্তিক কাণ্ড, এবং তারপর একটা নতুন পরিবার গিয়ে তারা কিছু ফেস করছে রাত্রিবেলা। হয়তো আপনার মনে হতে পারে যে এখানে খুব আহামরি ভূতের জিনিস কী ছিল, কিন্তু আপনি একবার ভাবুন, আপনি যখন ওই সিচুয়েশনে রয়েছেন একটা হোটেলে, যে হোটেলের আগের একটা পুরনো গল্প আছে, সেই সিচুয়েশনে আপনি থাকলে, আপনার সঙ্গে যদি এমন হতো যে আপনাকে কেউ বিছানা থেকে ঠেলে ফেলে দিচ্ছে, তাহলে আপনার কীরকম লাগতো? নিশ্চয়ই ভয় লাগতো। আমি হলে তো শিওর ভয় পেতাম। দারুণ লাগলো আজকের এই প্রথম ঘটনাটা। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে বলি, এই এপিসোডটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে জুড়ে যান। আমাদের ঘটনা পাঠানোর জন্য 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা শোনাবো আপনার ঘটনা সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আর তোমার সাথে আর কোনো ঘটনা ঘটেছে? আর এরকম কোনো ঘটনা ঘটেনি, তাই জন্যই মানে এইরকম একটা এক্সপিরিয়েন্স যে সত্যি ভূত বলে কিছু হয় একটা, মানে আগে কখনো মানে ভাবতাম না, শুনতাম সবার মুখে, কিন্তু জীবনে এটাই তোমার সবথেকে রিয়েল এনকাউন্টার। হ্যাঁ, এটা তো আমার সাথে ঘটেছে, এর জন্য আমি বুঝতে পারছি যে সত্যি কিছু একটা হয়। এবার আমি জানি না, কিন্তু আমার সাথে ঘটেছে, তাই জন্য আমি সবাইকে মানে জোর গলায় বলতে পারি কিছু না কিছু হয়, হ্যাঁ কিছু তো একটা আছে, সেইটাতেই মানুষের সাথে ঘটে। থ্যাংক ইউ সঞ্চিতা ফর কামিং। আশা করছি আবার দেখা হবে পরবর্তী কোনো পডকাস্টে। তোমার মেয়েকে নিয়ে এসো। চলুন আমরা চলে যাই আজকের পরবর্তী ঘটনায়। আমাদের দ্বিতীয় ঘটনা আজকে যে বলবে, একদম বাচ্চা ছেলে। ও এখন কি করছিস তুই বল একবার? আমি বাই প্রফেশন একজন টিচার এবং পড়াশোনা করছি। কোন সাবজেক্ট পড়াস? আমি জিওগ্রাফি টিচার ছিলাম, আর এখন রিসেন্টলি আমি অল সাবজেক্ট পড়াই। আমার সামনের বছর কোচিং ওপেনিং আছে নিজের বাড়িতে, বাড়িতে কোচিং খুলছি পার্সোনাল। আর বাড়ি গড়িয়াতে। হ্যাঁ। আচ্ছা, তুই অল সাবজেক্ট পড়াবি সেখানে? হ্যাঁ। কোন ক্লাসের বাচ্চাদের পড়াবি? আমি ক্লাস 1 to 5 অল সাবজেক্ট করাই, আর 6, 7, 8 অল সাবজেক্ট হয়ে যায়, বাট 9, 10 আর্টস গ্রুপ, তখন সায়েন্স গ্রুপ আর করাই না। বাহ, অল দি ভেরি বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো কাটুক। থ্যাংক ইউ। এবং তোর যে সেন্টার, এটা অনেক বড় হোক, আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ। এবং ও প্রেত কথা অনেক দিন ধরে শোনে, একদম আতুর ঘর থেকে প্রেত কথার 2019-20 থেকে, একদম যখন প্রেত কথার যখন 100টা সাবস্ক্রাইবার ছিল তখন থেকে, অ্যাকচুয়ালি একদম প্রথম থেকে। শুভঙ্কর আজকে আমাদের একটা ঘটনা বলবে,
তাহলে চলো শুভঙ্করের ঘটনাটা শোনা যাক তাহলে। Okay. শুনেছি এই ঘটনাটা খুব So, ভালো ঘটনা। এটা 2024-এর ঘটনা। তখন আমি একটা বেসরকারি কোচিনে পড়াচ্ছি অলরেডি। তো আমাদের না কোচিনে প্রত্যেক বছর 2টো ট্যুর হয়, একটা গরমের ছুটির টাইমে হয়, একটা হচ্ছে শীতকালে হয়। যেটা গরমের ছুটির টাইমে হয় সেটা স্টুডেন্টস ট্যুর, সেখানে মানে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হয়। আর টিচার্স ট্যুর একটা হয়, সেটা হচ্ছে শীতকালে। তো আমাদের না টিচার্সদের টিমটা দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো, কারণ আমরা ছিলাম ইয়াং টিচার, যারা ছিলাম তারা চাইছে একটু অন্য কোথাও যাবো, একটু মস্তি হবে এরকম একটা জায়গা, আর যারা একটু বয়স্ক টিচারদের ওদের সাথে ভাইব ম্যাচ হবে না, তো আলাদা করে দেওয়া হয়। তো আমরা 6 জনের একটা টিম আলাদা হয়ে যাই, আর বাদবাকি 7 জনের একটা টিম আলাদা। তো এবার আমাদের ডিসাইড করা হচ্ছে কোথায় যাবি। তো যথারীতি আমার কাছে আসে প্রত্যেকবার, আমি ডিসাইড করি কোথায় যাওয়া হয়। বলছে তুই ভূগোলের টিচার, তুই জানিস ভালো জায়গা, বল। তো ভাবতে ভাবতে আমাদের দুটো সাজেস্ট করলাম, একটা হচ্ছে রা বাংলা আর নয়তো হচ্ছে মেঘালয়। দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় যাবো। এবার কোচিনের ফান্ড আসবে, টাকা আসবে, ফান্ড থেকে টাকা এলো। এবার আমরা দেখলাম আমাদের 6 জনের ভাগ্যে যে টাকাটা পড়েছে সে টাকাটা খুবই কম। ওই টাকা দিয়ে আমাদের রা বাংলা তো দূরের কথা, দার্জিলিং হবে কিনা সন্দেহ। ভালো কথা। তো আলটিমেটলি ঠিক হলো চেঞ্জ করবো আমরা ডেস্টিনেশন। তো চেঞ্জ করার জন্য কোথায় যাওয়া হয়, তো সব ঠিকঠাক করার পর বলা হলো একটা হন্টেড প্লেসে যাব। এমন একটা হন্টেড প্লেস যেখানে গেলে আমরা ফিল করতে পারবো ভূত কাকে বলে। আমরা বরাবরই একটু সায়েন্স নিয়ে একটু বেশি লজিক খুঁজি, তো এবার চলো ঠিক আছে যাওয়া যাক। তো সেই মোমেন্টেরই ওখানে একজন টিচার আছেন, উনি এলেন। উনি এসে বললেন যে তোরা হন্টেড প্লেস খুঁজছিস তো? বললাম যে হ্যাঁ। বুঝে তোরা একটা কাজ কর, আমার মা বাড়িতে যা। তোরা আমার মা বাড়িতে যা, গ্রামের বাড়িতে যা, ওখানে গেলে তোরা বুঝতে পারবি ভূত কাকে বলে। তোরা সব ভূত খুঁজতে যাচ্ছিস তো, যা ভূত খুঁজে আয়, ওখানে যা। তো আমরা আলটিমেটলি বললাম যে ম্যাডাম মজা করছে আমাদের সাথে আমাদের মজা নেওয়ার চেষ্টা করছে, আর গেলে এখানেই যেতে হবে। তো যথারীতি আমাদের প্রথম দিন ঠিক হলো, তার 2 দিনের মধ্যে আমরা বেরিয়েছি। ট্যুরিস্ট বাস এসছে, আমাদের নিয়ে গেছে। তো আমাদের বলা হয়েছে যে গ্রামটায় আমরা গেছিলাম, গ্রামের একটা রাস্তা অবধি বাসটা যাবে, তারপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। তো আমাদের নিতে যে এসছিল সে হচ্ছে ওই ম্যাডামের মামির যে মেয়ে, বড় মামির মেয়ে, সে এসছিল। ওর নাম ফুলি, ঠিক আছে, ফুলি এসছিল। আমরা নামলাম, ওখান থেকে প্রায় আমাদের 15 মিনিট মতো হাঁটতে হয়েছে, এতটাই ভেতরে। আর ওখানে গিয়ে সুন্দর, মানে ওখানে গিয়ে আমি দেখতাম, প্রত্যক্ষ করলাম। আমি যখন স্টুডেন্টসদের পড়াই, আমি একটা গল্প আছে মাটির ঘরে দেওয়াল চিত্র বলে, আমি ওখানে গিয়ে দেখতে পেলাম যে এত সুন্দর কারুকার্য অ্যাকচুয়ালি অরিজিনালি হয় ওখানে গিয়ে। সব আধা কাঁচা বাড়ি, ঠিক আছে, তার মধ্যে একটাই পাকা বাড়ি, একদম গগনচুম্বী, পুরো একদম বিরাট বড় বাড়িটা একদম জমিদার আদলে তৈরি। আমরা বাড়িটায় গেলাম, বাড়িটায় গিয়ে প্রথমেই বাড়িটায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বাড়িটা না যেটা বলে সিংহ দুয়ার কাইন্ড অফ, ওই দুটো জায়গায় দুটো পিলারের উপরে সুন্দর দুটো ঘোড়ার উপরে দুটো পরি দুটো জাস্ট আকাশের দিকে তীর ছুটছে, এদিকে একজন এদিকে একজন। দারুণ লাগলো দেখে বাড়িটা, মানে দারুণ বাড়ি, এরকম একটা ব্যাপার। বাইরে থেকে আমাদের যেটা সবার আগে চোখে পড়েছিল, বাগানে একটা বিরাট বড় গাছ। তো আমরা ঢুকে যেটা প্রথম আমাদের খটকা লাগলো, বাড়ির ভেতরে না একটা গুমোট পরিবেশ খুব, এবং বাড়ির ভেতরে লাইক ওখানে এসে মনে হচ্ছে কি সমস্ত পৃথিবীর যত আওয়াজ থেমে গেছে। বাইরে যদি একটা একদম সাইলেন্ট, বাইরে যদি কোনো একটা কাকও ডেকে ওঠে তার আওয়াজও মনে হয় শোনা যাবে না, এরকম একটা ব্যাপার। আমরা যখন ঢুকে বাড়িতে ঢুকলেই বা হাতে একটা পরে ডোবা, একটা ছোট্ট মতো ডোবা আছে, ডোবার চারিদিকে অনেক গাছ। এবার সেই সব গাছগুলো চেনা যায়, একটা তেঁতুল গাছ, একটা তাল গাছ, একটা কুল গাছ, সেগুলো চেনা যায়। তা আমি তখনও বুঝতে পারিনি যে ওই দিকে যে গাছটা ছিল পিছন দিকে, ওই গাছটা কি গাছ। বাড়িটা ঠিক অর্ধচন্দ্রাকার কাইন্ড অফ, এরকম টাইপের, এরকম একটু বেঁকানো। আমরা গেলাম, ম্যাডামের বড় মামি আমাদের স্বাগত জানালো। তো আমাদের লুচি আলুর দম দিয়েছে, আমরা খেয়েছি। খাওয়ার পর আমাদের মনে হয়েছে যে চলো একটু ঘুরে আসি বাইরে দিয়ে। তো আমরা গেলাম বাগানে গিয়ে যেটা প্রথমেই বাগানে ঢুকতে আমাদের যেটা চোখে পড়লো, একটা কাঠবিড়ালির মাথা জাস্ট পড়ে রয়েছে। বললাম যে হতে পারে, মানে কাটা। আমরা একটু এগালাম, কিছুটা এগানোর পরে দেখলাম যে কাঠবিড়ালিটার বডিটা ওইখানে। আর মানে যেটা দেখে মনে হলো যে পরম সুখে কেউ একজন কাঠবিড়ালির মাথাটাকে জাস্ট এরকম মুড়িয়ে ছিঁড়ে একটা ওই দিকে ফেলেছে, একটা এই দিকে ফেলেছে। আমরা টোটাল 5 জন গেছিলাম, 6 জন যাওয়ার কথা ছিল। অভিনব বলে একটা ছেলে, সে পরের দিন ঢুকেছে। আমি, শ্রীতমা, স্নেহা, একজন ছিল হচ্ছে আকাশ, আর একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নামটা আমি মেনশন করতে পারবো না, অ্যাকচুয়ালি বলেছে রেস্ট্রিক্টেড। তো আমরা ছিলাম এরকম। তো গিয়ে দেখলাম কিছুক্ষণ পর একটা বাদুরটার জাস্ট 2টো ডানা ছেঁড়া এরকম।
তো আমরা কি যথারীতি ওই গাছটা, আমার মন তো ওই গাছটার দিকেই পড়ে রয়েছে, গাছটা গেলাম, গাছটার সামনে, গাছটা না প্রায় 3 তলা বাড়ির সমান, একটা 3 তলা বাড়ির সমান গাছ, গাছটার গুঁড়িটা প্রায় এতটা মোটা। তো তখন ও গাছটা চিনিনি, গাছটা কি গাছ, তো ফুলিকে ডেকে পাঠানো হলো, এই গাছটা কি গাছ বল। ফুলির সাথে সুন্দর বন্ডিং হয়ে গেছে তখন, ভালো। বলছি এটা একটা শেওড়া গাছ। এবার আমরা তো ছোটবেলাতেই সবাই ওই শেওড়া গাছে শাকচুন্নিওয়ালা ঘটনা শুনেছি, ঠাকুমার ঝুলিতে দেখেছি, তখন থেকে আমাদের ইয়ার্কি ঝুলেছে, এই দেখ শাকচুন্নি আজকে ধরবে। অ্যাকচুয়ালি যার বললাম নামটা রেস্ট্রিক্টেড, ওর নামটা আমি মন্দিরা বললাম, ঠিক আছে, ওর নামটা আমি বললাম না। তো ওই মন্দিরা ছিল ওর তুলো রাশি। ও যখন ঢুকেছে বাড়িতে তখনই বলছে আমার কেমন একটা খটকা লাগছে, গা ছমছম করছে, যাবো না ভেতরে। বললাম যে মজা নিস না, আমরা এসছি সবে, এরকম মজা নিস না। ওকে আমরা সব খোঁজাচ্ছি, এই দেখ আজকে শাকচুন্নি মন্দিরাকে ধরবেই ধরবে, এরকম একটা ব্যাপার। ঠিক টাইমিংটা হচ্ছে 11:30 এরকম 12টা এরকম টাইমে আমরা গল্প করছি, ফুলি আমরা সবাই মিলে 5 জন বসে গল্প করছি। এবার ওনার বড় মামি এলো, ম্যাডামের বড় মামি এসে বললো যে অনেকটা রাত হয়েছে, এবার ফুলি ওদেরকে আলাদা থাকতে দে, ওরা এসছে এত দূর থেকে, ওরা তো আছে এখনো 7 দিন, কোনো সমস্যা হবে না। তো ফুলি চলে যায়, তো আমরা চুপচাপ বসে রয়েছি। তারপরে আমরা নিয়ে গেছিলাম উনো, লুডো, এগুলো সব নিয়ে গেছিলাম খেলবো বলে। তো আমরা চলো উনো খেলবো, তো খেলা স্টার্ট হয়েছে। হঠাৎ করে আকাশ, এই শোন না শুভঙ্কর, শোন না কি হয়েছে, বলে জানলার দিকে একবার তাকা। ওই ঘরটা এরকম ছিল, ওই ঘরের না, আমি ঘরে ঢুকলাম, বাঁ দিকের জানলাটা পড়ে শেওড়া গাছালা জানলাটা, আর সামনের দিকে যে জানলাটা পড়ে সেটা হচ্ছে ডোবাটা। আচ্ছা। তো এবার বলছে এই ওই জানলার দিকে তাকা না, ওটা কি বলতো। তাকালাম, দেখলাম একটা কাইন্ড অফ, মানে ওটাকে গ্রেও বলা যাবে না, ব্ল্যাকও বলা যাবে না, হোয়াইটও বলা যাবে না, কিছু একটা অবয়ব ওই একদম শেওড়া গাছের মগডালটায় আছে, মগডালটা পুরো দেখা যায় জানলা থেকে আছে। এবং ওনার না গলাটা অস্বাভাবিক লম্বা, আর মাথায় বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে কেউ একজন ওখানে আছে, চুলটাতে ঝাঁকড়া ঝাঁকড়া এরকম কিছু একটা আছে। তো আকাশ বলছে দেখ না ওটা কি, দেখ না। বললাম যে হতে পারে কিছু একটা, চল দেখি। আমরা কি দেখছি তখনও পর্যন্ত কিন্তু আছে ওই অবয়বটা, মানে জানলা থেকে যদি 3-4 পা হাঁটো তুমি ওই গাছটাকে ছুঁতে পারবে, এরকম একটা ব্যাপার। যথারীতি মেয়েদের ডাকা হলো, এবার 3 মেয়েকে ডাকা হলো, শ্রীতমা, স্নেহা আর মন্দিরা। ডাকা হলো দেখ ওখানে কে আছে, নেই, কেউ নেই। ওরা বলছে কেউ নেই ওখানে, কিছুই নেই। বললাম যে তোরা দেখতে পাচ্ছিস না? বলছে না আমরা দেখতে পাচ্ছি না। বলছে তোরা মানে ওরা ভেবেছে ছেলেরা মজা করছে, এরকম মজা চলছে পুরো ব্যাপারটা। তখন আমাদের ভয় শুরু হয়েছে, তখন আমাদের মানে তাও মানে আমাদের মধ্যে ওই মানে ভূত আছে ব্যাপারটা আমরা বিলিভ করবো না, বা কিছু আছে বিলিভ করবো না। আমরা চুপচাপ শোয়ার টাইমিং হলো, তো ঠিক 12:30 1টা নাগাদ আমরা ঘুমাবো, এরকম একটা টাইমিং। তো ঠিক করা হলো মেয়েরা 3 জন উপরে শোবে খাটে, আমরা নিচে শোবো, 2টো ছেলে। তো আমরা যথারীতি শুলাম। এবার আমার তো খুবই হয়, কোথাও একটা অন্য কোথাও জায়গায় গেলাম, রাত্রে ঘুম হয় না। তো আমি শুয়ে রয়েছি, চিত হয়ে একদম শুয়ে রয়েছি, আর মাথাটা ঠিক আমার এরকম ঘোরানো, মানে দরজার দিকে ঘোরানো। আমি প্রথমে শুনতে পাচ্ছি যে কিছু একটা খুব ধারালো কিছু দিয়ে যদি গাছের গায়ে যদি আমি এরকমভাবে স্ক্র্যাচ করি, যে আওয়াজটা অনেকক্ষণ ধরে স্ক্র্যাচের আওয়াজটা হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। এবার আমার না সাহস নেই আমি জানলার দিকে তাকাবো, কারণ আমি অলরেডি জানি ওখানে কিছু একটা দেখেছি আমি। এবং আরেকটা যেটা আমি মিস করে গেলাম পয়েন্ট, ফুলি যখন আমাদের রুম থেকে চলে যাচ্ছিল, ফুলি বলে গেছিল রাত্রে যতই হোক কেউ দরজা খুলে বেরাবে না, যদি আমরাও ডাকি, যদি কেউ ডাকেও তোমরা বেরাবে না, বিশেষ করে বলেছে ছেলেদেরকে। এটা কাদেরই বলেছে, আমাকে বলেনি, এটা বলেছে আকাশকে। আকাশের উপর একটা হালকা অ্যাট্রাকশন ছিল ফুলির, যেটা বোঝা গেছে। তো বলছে তুমি আকাশ দা বেরিও না। কিছুক্ষণ পর মনে হচ্ছে কেউ একজন ওদের ওইরকম সেই এরকম যে লম্বা একটা লাঠি হয় যেটা দরজাটাকে আটকে দেয়, ওরকম পুরোনো বাড়িতে গুলোতে যেরকম হয় লক সিস্টেম, হ্যাঁ ওরকম। তো ওরকম ওদের আমি দেখলাম যে তাকিয়ে আছি দরজার দিকে। হঠাৎ করে মনে হলো যে আমার গাটা না মানে অস্বাভাবিকভাবে ভারী হয়ে যাচ্ছে, খুব ভারী হচ্ছে খুব। আর শীতকাল, রাত লম্বা হয়, সেই রাতটা ছিল আমাদের কাছে খুব লম্বা। আমরা যেহেতু মেঝেতে শুয়ে আছি, মেঝেতে কিন্তু মোটা করে বিছনা পাতা পুরো, মনে হচ্ছে যে মেঝের যে নিচের ঠান্ডাটা ওরা যেন আস্তে আস্তে উঠতে পুরো আমার পুরো পিঠটাকে যেন একদম ঠান্ডা করে দিয়েছে। মানে ওই কাইন্ড অফ মনে হচ্ছে কি মর্গে শুয়ে আছি, একদম হাত পা অবশ, এরকম একটা ব্যাপার। দেখলাম যে দরজাটা না উইদাউট ওই কাঠটাকে তোলা ছাড়াই দরজাটা একটু খুলে দরজাটা খুলে ভেজে, মানে হালকা এরকম, মানে মনে হচ্ছে ভেজানো দরজাটা, কিন্তু কেউ ঢুকলো না। কিন্তু অনেক দূর থেকে একটা খুব ক্ষীণ নুপুরের আওয়াজ আসছে, কিন্তু কেউ নেই।
আস্তে আস্তে আওয়াজটা না থেমে গেল, আওয়াজটা থেমে গেল। কিছুক্ষণ পর আমি নোটিস করলাম যে দরজাটা যেখানে খোলা হয়েছে, দরজাটা যেটুকু ভেজানো ছিল সেই কোনায় না অন্ধকার, এবং সেই অন্ধকারটা এমনি ঘরের অন্ধকার নয়, ওই অন্ধকারটা অন্য কিছুর অন্ধকার, একটা অবয়ব ওইখানে, এরকম টাইপের একটা অন্ধকার। আস্তে আস্তে অন্ধকারটা না আস্তে আস্তে খুব সামনে আসছে আমার, আস্তে আস্তে নুপুরের আওয়াজটাও আস্তে আস্তে বাড়ছে, বাড়ছে মানে কি, সেটা এগিয়ে আসছে আমার দিকে। কিছুক্ষণ পর আমি প্রত্যক্ষ করলাম যে কোনো একটা অবয়ব, যার গায়ে পরনে ঠিক লাল পাড়ে শাড়ি, যেগুলো পুজোয় আমরা মারা পরে যায়, লাল পাড়ে শাড়ি, ওরকম একটা শাড়ি ছাপা টাইপের কিছু একটা এগিয়ে আসছে। আমি না মুখের দিকে তাকানোর সাহস নেই আমার, আমি জাস্ট নিচের দিকে তাকিয়েছি। আমি যতদূর দেখলাম তার পাটা না পুরো সাদা, পায়ের মধ্যে থেকে ওই একটা অন্ধকার সাদা জিনিস খুব ভালো বোঝা যায় যে সাদা কিছু একটা আছে, পাটা না খুব সাদা, এবং পায়ের মধ্যে বোঝা যাচ্ছে ওই অন্ধকারের মধ্যেও যে নীল নীল শিরাগুলো পুরো একদম জমাট বেঁধে গেছে, এরকম রক্ত পুরো জমাট বাঁধা এরকম একটা পা। আস্তে 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 ঠিক আমার পাশ থেকে গেল, গিয়ে না আমার ঠিক মাথার কাছে বসলো। আমার তো চোখটা এরকম ঠিক পিট 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 করে দেখছি, কারণ আমার সাহস নেই বড় করে চোখ খোলা। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে ওই জিনিসটা আর না আমার মাথার কাছে নেই, সেটা যেন আমার ঠিক উপরে। এবার আমার পাশে যে আকাশ ছিল, আকাশে না শোয়া ঠোয়া খুব একটা ভালো না, ও না শোয়ে গায়ে পা তুলে হাত তুলে এরকম শোবে। হঠাৎ করে ফিল করলাম আকাশ না খুব বাজেভাবে আমাকে চাপতে শুরু করেছে, হাত দিয়ে এরকমভাবে চাপতে শুরু করেছে। এবার আমি ভেবেছি হয়তো ওই অবয়বটাকে দেখে ভয়তে হয়তো চাপছে, আমরা তো কেউ বলতে পারছি না কিছু। আকাশ না চাপছে, ও যে আমাকে ধরে চাপছে খুব অস্বাভাবিকভাবে। তারপরে ও শুরু হলো হাত বোলানো বুকে আমার। নর্মাল টাচ বোঝা যায়, কিন্তু যখন একটা ব্যাড টাচ করা হয় তখন সবাই বুঝতে পারে, একটা মেয়েও বুঝতে পারবে, একটা ছেলেও বুঝতে পারবে। ওর টাচটা নর্মাল ছিল না, আর যাই হোক ওনার টাচটা করতে করতে আস্তে 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 ওর ঠিক হাতটা বুক থেকে নামছে, নিচের দিকে নামছে, মানে আমি বুঝতে পারছি ও ট্রাই করছে ঠিক আমার প্রাইভেট পার্টে যাওয়ার। বলে আমি খুব জোরে চিৎকার করে উঠেছি, যেই চিৎকার করে উঠেছি ও থরমর করে উঠেছে, আর যেই ও চিৎকার করে উঠেছে সঙ্গে সঙ্গে মেয়েরাও থরমর করে উঠেছে। কি হয়েছে ব্যাপারটা? আমি বললাম যে তুই কী করছিস সেটা? বলছে আমি তো কিছু করিনি। আমি তুই কিছু একটা করছিস। বলছে তুই অসভ্যতাম করছিস আমার সাথে। বলছে আমি কিছু করিনি। বলছে কি হয়েছে? তার আমি কানের মধ্যে বললাম তুই এইটা করছিলি। বলছে বিশ্বাস কর ওর একটা গার্লফ্রেন্ড আছে, ও গার্লফ্রেন্ডে দিবিকে বলছে আমি এরকম কিছু করিনি। ঠিক আছে, আমি আকাশের সাথে এর আগেও আমি থেকেছি, কিন্তু ও এরকম করেনি, আজকে ওই জিনিসটা করবে কেন? তো আমি তখন ভাবলাম, খুব নর্মালি ভাবলাম যে ঠিক আছে চলো মানলাম, হতে পারে। তখন আমার কাছে লজিক নিয়ে ওই পাটা কিসের ছিল বা ওইটা কে ছিল। যথারীতি সবাই শুয়ে পড়েছে। ঠিক আমার ফোনে 3টে অ্যালার্ম দেওয়া থাকে, আমি রোজ 3টের সময় ঘুমাতে যাই, পড়ে 3টে অ্যালার্ম বেজেছে। আর আমার একটা খুব বাজে অভ্যাস, বদ অভ্যাস, রাত্রি 2টো থেকে 3টের মধ্যে আমার টয়লেট পাবেই। আমি শুয়ে আছি, তখনও পর্যন্ত আমার ঘুম আসেনি। আমি আকাশকে বললাম কি, এই আকাশ শোন না। ও আবার থামলো, আমি করিনি, আমি কিন্তু কিছু করিনি। ও এরকমভাবে উঠেছে হুট করে। আরে কিছু করিসনি তুই? বলছে আমি কিন্তু এবারে তোকে টাচও করে দেখিনি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি মানছি তুই করিসনি, আমার টয়লেট যাবো আমি। বলছে এটার জন্য তুই ডেকেছিস আমাকে? আমি বললাম হ্যাঁ। ঠিক আছে চল। আমরা টয়লেটে গেলাম। আবার প্ল্যানিং হয়েছে মেয়েদেরকে ডাকবো না, কারণ মেয়েদেরকে যদি রাখি ওরা হয় হার্ট অ্যাটাক করে ফেলবে, যে কোনো ছেলেকেও নেই, আমরা একা 3জন মেয়ে, ঠিক আছে আমরা বলবো না। আমরা বেরিয়ে গেছি সুন্দর টয়লেট করতে। আমরা টয়লেট করেছি, টয়লেট করে এসছি, কোনো সমস্যা নেই। গেটের সামনে এসছি, এসে দরজাটাকে খুলবো, দরজাটা না লক, খোলা যাচ্ছে না দরজাটা। তখন আমাদের একটু ভয় হয়েছে, তখন আমরা বুঝতে পারিনি লকটা কেন। হঠাৎ করে সামনের দিকে আমরা যখন তাকিয়ে দেখলাম কোনো একটা আবার সেই কোনো একটা অবয়ব যে আমাদের দিকে আসতে গিয়ে হুড়ুমুড় করে সিঁড়ি থেকে নেমে গেল। জাস্ট এরকমভাবে ঠিক নিচে যেমন হামাগুড়ি দিয়ে একটা বাচ্চা হাঁটে, ঠিক ওইভাবে নেমে গেল কিছু একটা। এইবার আমাদের আস্তে আস্তে ভয় হতে শুরু করেছে। আমরা দরজাটাকে ধাক্কাচ্ছি, খুব জোরে ধাক্কাচ্ছি, যে দরজাটাকে খোল। দরজাটাকে খুলছে না। লাস্টে ওই যে ওর হাতে না, আকাশের হাতে একটা রূপোর আংটি ছিল, ও এত জোরে বাড়ি করেছে দরজাটাকে, এত জোরে দরজাটা মানে শেক করে উঠেছে দরজাটা। যেই শেক করে উঠেছে সঙ্গে সঙ্গে কে করে ওরা ভিতর দিয়ে চিৎকার করে উঠেছে, কে দরজাটা খোল। তখন আমরা বলছি আমরা। খুলেছে দরজাটা, আমরা ঢুকে দেখলাম 2জন মেয়ে, একজন নেই। আচ্ছা, ওরা আমাদেরকে কোশ্চেন করছে মন্দিরা কোথায়, আমরা ওদেরকে কোশ্চেন করছি মন্দিরা কোথায়, আর তোরা কোন কারণে দরজা দিয়েছিস। ওরা যেটা আমাদের কাছে এক্সপ্লেন করলো সেটা শোনার পর আমাদের অলরেডি হয়ে গেছে আরেকবার টয়লেট পাওয়ার মতো অবস্থা, এরকম একটা ব্যাপার। ওরা আমাদের বলল তোরা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে
মন্দিরাকে নিয়ে বাইরে গেছিস কেন? মন্দিরা টয়লেট পেয়েছে তাই জন্য তোরা মন্দিরাকে নিয়ে গেছিস। আচ্ছা, আমরা তো গেছিলাম নিজেরা টয়লেট করতে, আমরা তো মন্দিরাকে নিয়ে যাইনি। বলছে মন্দিরা কোথায়, খোঁজা চলছে। আমরা নেমে আমরা যথারীতি গিয়ে মানে কাকিমার ঘর দরজায় ধাক্কা দিচ্ছি যে কাকিমা খুলুন এরকম একটা ব্যাপার। কাকিমা দরজাটা খুললেন না। দেন আমাদের মাথায় স্ট্রাইক করলো, কাকিমা বলে দিয়েছিল দরজায় যেই ধাক্কা দিক দরজাটাকে কিন্তু খুলবে না। ওনাদের ক্ষেত্রেও সেটা হয়তো প্রযোজ্য, ওনারাও খুলবেন না। আমরা খুঁজছি, তখন ঠিক করা হলো যে স্নেহা আর আকাশ ভেতরে খুঁজুক আর আমি শ্রীতমা বাইরে যাব। আমরা বাইরে গিয়ে তখন আমরা খোঁজ চলছে, চল দেখি বাগানে চ। আমরা দেখলাম বাগানের একটা নির্দিষ্ট দূরত্বে মন্দিরা জাস্ট দাঁড়িয়ে আছে ওই মগডালের দিকে তাকিয়ে। ও একটা তুলরাশির জাতিকা, ও বিরাট ভয় ওর ভূতের। সে রাত্রেবেলা বাইরে ওই রকম একা। প্রথমত আমাদের দেখে তো ওটা হয়ে গেছে ক্রিপি মোমেন্ট শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। চল ঠিক আছে, সঙ্গে সঙ্গে ডাকা হয় সবাইকে। এবার ওখানে না ফোনের টাওয়ার নেই, সেই ডাকা হয়েছে যে আয় এখানে, মন্দিরে এখানে দাঁড়িয়ে আছে। মন্দিরাকে ঘরে নিয়ে যাওয়া হবে না। মন্দিরার কথা হচ্ছে মন্দিরা স্নান করবে ডোবাতে, রাত্রিবেলা শীতকাল, পচা ডোবাতেও স্নান করবে। ওকে রাখা যাচ্ছে না, ও স্নান করবেই। ও করে ওই গাছে যাবে, ও করেই গাছের সামনে যাবে। আমরা বুঝতে পারছি ও সাধারণ একটা মেয়ে, একটা চিপচিপে চেহারার মেয়ে। ওর গায়ে যতটুকু ক্ষমতা থাকার কথা ততটুকু ক্ষমতা নেই। আমরা ওখানে 4 জন মিলে ওকে আনা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। ওকে ভুলিয়ে ভালিয়ে না চল ঠিক আছে, সকালে করা হবে, সকালে সবাই মিলে স্নান করবো, ডোবাতে স্নান করবো। ওকে আনা হলো, ডোবাতে স্নান করবো অদ্ভুত ইচ্ছা। তা পচা ডোবা, ওই ডোবাতে স্নান কেউ করে না। ওখানে ওরা সেই সবজির খোসা মোসা ফেলে, ওরকম একটা জায়গায়। তো ঠিক আছে চল, ওকে নিয়ে আসা হয়। সেদিনকার রাত্রে ও আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে আমাদের স্পষ্ট মনে ছিল যখন আমরা ঘুমাতে যাব, মেয়েদের সাইডে যে ওদের খাটের পিছনটাই হচ্ছে ওই ডোবাওয়ালা জানলাটা, ওই জানলাটা কিন্তু মেয়েরা বন্ধ করে দিয়েছিল শোয়ার আগে। এবং ছেলেদের দিকে যে জানলাটা ছিল ওটা আমরা খোলা রেখেছিলাম। আমাদের একটু গরম বেশি, আমরা একটু শীতকালে জানলা খুলে রেখে শোবো, এরকম একটা ব্যাপার, খোলা ছিল। ওই ডোবা থেকে আমরা উপরে তাকিয়ে দেখলাম আমাদের যে জানলাটা, ওই জানলাটার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, ওই ঘরটার মধ্যে কেউ একজন আছে। আচ্ছা, ওনার না চোখ দুটো পুরো লাল, আর লালটা মানে এরকম লাল না যে চোখ দুটো লাল এরকম কিছু, খুব গভীর, মানে একদম যদি চোখে একদম গহ্বর থেকে যদি কোনো একটা লাল আলো ঠিকরে আসে, লেন্সের আলো যেমন হয় ঠিক ওই রকম। আমাদের ওটা দেখে আর ওই রুমে যাওয়ার মতো ক্ষমতা নেই। সেই দিন রাত্রেবেলা আমরা ওই বারান্দাটাই শুয়েছিলাম, পুরো সবাই চুপচাপ বসেছিলাম। ঠিক 5:30টার সময় গেট খুলেছে ওই কাকিমা। আমরা তখন কাকিমাকে মানে অলরেডি উল্টোপাল্টা বলা শুরু হয়ে গেছে যে আপনাকে এত করে রাত্রেবেলা ডাকা হলো, আমরা এরকম বিপদে পড়েছি, আপনি কেন খুললেন না? বলছে বাবা আমরা তো বলেছিলাম যে রাত্রেবেলা কেউ ডাকলে খোলা হবে না দরজা, তোমরাও খুলবে না এবং আমাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। কেন? বললাম যে উনি আমাদের বলছে কেন তোমাকে বলে পাঠায়নি, মানে যে ম্যাডামের নাম নিয়ে বলছে তোমাকেও বলে পাঠায়নি তোমাদের? বললাম যে হ্যাঁ বলে পাঠিয়েছে, যে হ্যাঁ বাড়িটা এরকম ব্যাপার। বলছে তবে তোমরা আবার জিজ্ঞেস করছো কেন, যে কেন বলেছিলাম? তখন আমরা বুঝতে পারলাম ব্যাপারটা একটু অন্যরকম, সিরিয়াস। এইবার সকালবেলা আমরা স্নান করব। মন্দিরাকে তো কথা দেওয়া হয়েছে ডোবাতে স্নান করানো হবে, ও ডোবাতেই স্নান করবে, বাট আমরা তোকে করতে দেবো না। তো আমরা বিলাইক যে না ডোবাতে স্নান করতে হবে না এই করে ও ডোবাতে নেমে গেল। ও সত্যিই নেমে গেল, কেউ আটকাতে পারলাম না। ও নেমেছে ডোবাতে নামার পর নর্মাল, ও কিন্তু ডোবাতে নেমে বলছে আমাকে কেন এখানে নামিয়েছিস? ও ডোবাতে নেমে বলছে আমি কেন তোরা কেন আমাকে নামিয়েছিস এখানে? তুই তো নিজে নেমেছিস, আমরা কেন নামাবো তোকে? তারপরে ওকে আবার 3 জন ওরা আলাদা স্নান করে ওরা উপরে চলে গেছে। আবার যথারীতি আমরা চুপচাপ এরকম করে ঘরে চলে এসেছি। সেদিনকার কোনো আর সমস্যা হলো না। দুপুরবেলা আমরা বললাম আমরা ওই রুমটা আর থাকবো না, আমাদের রুমটা চেঞ্জ করে দিতে হবে। তো বললো ঠিক আছে তোমরা 2তলার একটা রুমে চলে যাও। তো আমরা 3 তলায় ছিলাম, মগডালটা যেহেতু 3 তলায়, 2তলার একটা রুমে চলে যাও, সমস্যা নেই, চলো ঠিক আছে। এবার শীতকাল, 5:30 মানে গ্রাম্য এলাকা সম্পূর্ণ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। ঠিক 5:30 বাজতে না বাজতে শুরু হয়েছে মন্দিরার অত্যাচার। মন্দিরা খুব অদ্ভুত বিহেভ করতে শুরু করলো। ফার্স্টেই যেটা শুরু হলো সেটা হচ্ছে ওর চুল খুলে রাখা, খুব অদ্ভুতভাবে খুলে রাখা, চুলটা সামনের দিকে ওর খুলে রাখা। ও চুপচাপ বসে আছে, কোনো কথা নেই, আমরা সবাই কিন্তু কথা বলছি, ও চুপচাপ, কোনো কথা নেই। কিছুক্ষণ পর এই মন্দিরা শোন, ডাকা হয়েছে, কোনো আওয়াজ নেই, কিন্তু ও একঘেয়ে ওরকম ভাবে ও চুপচাপ বসে রয়েছে। কি হয়েছে? বলছে শোন না, আমাদের আবার হুট করে বলছে শোন না, চ
চল না 3 তলায় যাই। কেন? কোন আনন্দে 3 তলায় যাই? বলছে চল না ওই রুমটায় যাবো। বললাম কেন? বলছে ওই রুমটায় গিয়ে আমরা উনো খেলবো। উনো তো এই রুমেও খেলা যায়, তুই এই রুমে খেল। বলছে না ওই রুমটায় চল। দিয়ে আমরা যখন সবাই মিলে বারণ করেছি, ও আমাদের উপর চড়েছে। ও ঠাস করে শ্রীতমাকে একটা চড় মেরেছে, ঠাস করে জাস্ট। আর ও এত জোরে চড় মেরেছে, শ্রীতমা জাস্ট খাট থেকে না ওর নিচে, ও জাস্ট নিচে, আর নিচে কে পড়েছে পুরো ঘুরে। আকাশ গিয়ে তখন ওকে ধরেছে যে তুই কী হয়েছে, তুই এরকম করছিস কেন? আকাশ গিয়ে ওকে চড় মেরেছে একটাকে। কেন? কারণ শ্রীতমাকে মেরেছে, আকাশ গিয়ে ওকে চড় মেরেছে। যেই চড় মেরেছে, ঘুরিয়েও আকাশকে এমন জোরে একটা লাথি মেরেছে না, ও খাট থেকে নিচে। আকাশ একটা হাট্টা কাট্টা চেহারার লোক, তাকে যদি একটা মেয়ে, ও একটা রোগা ছিপছিপে মেয়ে, ও কি করে লাথি মেরে ফেলতে পারে আমাদের চোখের সামনে? মানে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু হয়েছে ও দিচ্ছে, এবং দিয়ে ও চোখ মুখ পুরো লাল, ছুড়োচোর পাগলামি। ও জাস্ট আমাদের চোখের সামনে কি করলো, নিজের চুল তো ছেঁড়া তো রয়েছে, ও ফটফট করে নিজের 2 আঙ্গুল পর পর ভেঙে দিল, এরকমভাবে পরপর জাস্ট এরকম করে ভেঙে দিল। তখন অভিনব চলে এসছে, যে পরের দিন যে ছেলেটা আসার কথা ছিল সে কিন্তু চলে এসছে। ওর সামনে পটপট করে 2 আঙ্গুল ভেঙে দিল, নিজে ভেঙে চিল্লাচ্ছে। হ্যাঁ, ও মরে যায়, আমি মরে গেলাম এরকম চিল্লাচ্ছে। তখন আমরা বুঝতে পেরেছি ওর মধ্যে কিছু একটা আছে, কিছু একটা হয়েছে ওর। ওকে আর ওখানে রাখাটা সম্ভব নয়। ওর হাতগুলো, আর ওখানে একটা গ্রাম্য, ওখানে তো আমি কি করবো, ওখানে ডক্টর কোথায় ভালো? ও আঙ্গুলগুলোকে মট করে যে আওয়াজ, আমরা কর্মর করে ভেঙে গেল আঙ্গুলটা, জাস্ট এরকম টান মেরে দিল, ও ভাঙলো আঙ্গুলটাকে। হাত মাগুলো এরকমভাবে ওর বেঁকে যাচ্ছে, আমরা বুঝতে পারছি বাঁকছে ওর হাতগুলো, আমরা এরকম চেপে ধরে আছি, তাও হাতগুলো এরকম বেঁকে যাচ্ছে। ঠিক আছে, ওকে সঙ্গে সঙ্গে ওখান থেকে নামানো হলো, ওকে সিঁড়ি থেকে জাস্ট টেনে নামানো হয়েছে, টেনে ওকে নামানো হয়েছে। নেমে ওকে, মানে ও পুরো সিঁড়িতে শুয়ে পড়েছে, ও যাবে না, ওকে টেনে নামানো হয়েছে। ও প্রচুর চোট পেয়েছে, প্রচুর। ওকে নামানো হয়েছে, সঙ্গে সঙ্গে অভিনবের গাড়ি ছিল, ও অভিনবের গাড়ি করে সঙ্গে সঙ্গে কলকাতায় চলে যায়। সেই দিনকারই আমরা থেকে যাই। আমাদের না আর মানে ক্ষমতা ছিল না ওইখানে থাকা, তখন আমরা বাধ্য হয়ে মামিকে ডেকে পাঠাই। তখন রাত্রির হয়নি, তখন ওরা যায়নি, তখন ডেকে পাঠিয়ে আমরা জিজ্ঞেস করি কী হয়েছে আজকে। আমরা তখন ওনাকে রীতিমতো ট্রেট করেছিলাম যে একটা মেয়ে এখানে এসে এই অবস্থা, ঠিক আছে, আপনাকে সত্যিটা বলতেই হবে, না তো আমরা থানায় জানাবো। ঠিক আছে, এরা বলছে যে এখানে তো আমরা তোমাদের আসতে বলিনি, তোমরা এসছো নিজের ইচ্ছায়। কি হয়েছে বলুন আপনি ঘটনাটা। তখন উনি ব্যাক স্টোরিটা বললো, যে ব্যাক স্টোরিটা কী ছিল। কি ছিল? ওনার যে শ্বশুর মশাই, মানে ম্যাডামের যিনি দাদু, তাকে নিয়ে অ্যাকচুয়ালি গল্পটা। তিনি ছিলেন বংশের একমাত্র সন্তান। ওই বাড়িটায় মানে অনেক আগে, মানে যখন দাদু ছোট ছিলেন সেই সময় ওই বাড়িরই একটা কাজের লোক ছিল। তো তার মেয়ে, ওনার নাম চারুলতা, উনি ওই বাড়িতেই কাজ করতেন। ছোটবেলা দিয়ে দাদু এবং চারুলতা একসাথেই বড় হয়েছে, কিন্তু ছোটবেলা থেকেই চারুলতার একটা অ্যাট্রাকশন আছে দাদুর প্রতি। এটা সবাই জানতো যে হ্যাঁ একটা অ্যাট্রাকশন আছে, বাট সেটা যে পরে পাগলামিতে পরিণত হবে সেটা কেউ ভাবেনি কখনো। দাদু আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তো ইয়াং হতে শুরু করলো, অ্যাট্রাকশনটা আরও বাড়লো, স্বাভাবিক যেটা হওয়া মানে হয়। একদিন দাদুর ঘরে চা দিতে গিয়ে চারুলতা ওনার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। আচ্ছা। যেদিনকার হওয়ার চেষ্টা করে সেই দিনকারই বাড়িতে যখন জানাজানি হয়, তখন ওকে সেই দিনকারই বাড়ি থেকে বের করে দেওয়া হয় চারুলতাকে। ঠিক আছে, কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়, অনেক মেরে কেটে, অনেক কান্নাকাটি। হ্যাঁ, কাজের মেয়ে এরকম করেছে, আর ওদের যেহেতু একটু সম্মানীয় বাড়ি, সেখানে এরকম একটা ব্যাপার তো মেনে নেওয়া সম্ভব না, বের করে দেওয়া হয়েছে কাজ থেকে। এবার চারুলতা অনেক হাতে পায়ে ধরে, না আমি থাকবো, আমি কাজ করবো, করতে করতে আলটিমেটলি কাজটা টিকে যায়। ও কিন্তু কাজ করতে শুরু করে, কিন্তু না থামেনি। ওর পুরো ওকে পুরো রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় যে দাদুর ঘরে ওর যাওয়া বন্ধ, সম্পূর্ণ পরিমাণে বারণ। বা দাদু পছন্দ করতো চারুলতাকে তা নয়, ঠিক আছে, উনি ইরিটেট হতো। এবার বাড়ির লোক দেখলো না এটা না পাগলামিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে, তখন এবার দাদুর বিয়ে দিয়ে দেওয়ার কথা ভাবা হয়। তখন 17 বছর বয়স, মানে অনেক বয়স, বিয়ে দিয়ে দেবো একটা ব্যাপার। তো লাস্টে দাদুর বিয়ে দিয়ে দেওয়া হয় মালিনী নামে একটা মেয়ের সাথে। আচ্ছা, আরেকটা কথা, যে আমাদের ওই বাড়িতে, ওই বাড়িটায় যেই ঘটনাগুলো যে হয়েছে, ওই এন্ট্রিটাকে দেখা থেকে শুরু করে এই জিনিসগুলো হওয়া, এটা কিন্তু পুরোটা কিন্তু পুরুষের সাথে হয়েছে, মানে ছেলেদের সাথে, মেয়েদের সাথে কিন্তু হয়নি। শ্রীতমা, স্নেহা, মন্দিরাকে তো ভর করেছিল এন্টিটিটা, কিন্তু শ্রীতমা, স্নেহা ওরা কিন্তু কিচ্ছু ফিল করেনি, ওরা কিছু দেখেওনি, ওরা কিচ্ছু ফিলও করেনি, ওরা শুধুমাত্র এই মন্দিরের ইনসিডেন্টটাই দেখেছে। দাদুর যখন বিয়ে দিয়ে দেওয়া হয় মালিনীর সাথে, তারপর থেকে চারুলতার বিহেভিয়ার্সে পরিবর্তন আসে। মালিনীর থেকে কিন্তু চারুলতা খুব
মানে খুব ওই চিড়চিড়াপান যেটা হয় না, মানে দেখলেই মানে চিড়চিড় করবো, দেখলেই মানে আস্তে আস্তে বিড়বিড় করে গালাগালি দেবো, এরকম একটা ব্যাপার ওরকম হয়ে গেছে। মানে খুব মানে মনে হয় কি মালিনী হয়তো কাজের লোক আর চারুলতা হচ্ছে মালকিন। চারুলতা ছিল ওই বাড়িতে? ওই বাড়িতেই ছিল। আর বাড়ি মানে আর ওই যে হয় না যে বংশ পরম্পরায় যে একটা চাকর একটা বাড়িতে থেকে কাজ করছে, তার মেয়ে পরবর্তীকালে ওই বাড়িতেই থাকবে, ওরকম ভাবে চারুলতা। ওর কিন্তু বাড়িঘর নেই। মানে চারুলতা এত বাজে বিহেভ করতে শুরু করলো মালিনীর সাথে, যেটা আমরা মেনে নেওয়া যায় না। তো আস্তে আস্তে দাদুকে পাওয়ার জন্য চারুলতা শুরু করলো তন্ত্র সাধনা। এইবার দাদু যিনি ছিলেন উনি ছিলেন হচ্ছে কিন্তু ওই এলাকার খুব বড় তান্ত্রিক। মানে এরকম প্রচলিত ছিল কথা, ওই আশেপাশে যে কটা ভূত রয়েছে তারা দাদুর নাম শুনলে কেঁপে উঠবে, এরকম একটা ব্যাপার। কোন দাদু? যে দাদুর প্রতি চারুলতার? আচ্ছা, ওই দাদুও তান্ত্রিকই ছিল, মানে তন্ত্র সাধনা জানতো। আচ্ছা, ঠিক আছে। যখন চারুলতা তন্ত্র সাধনা শুরু করেছে দাদুর উপর, ও তন্ত্র সাধনা করছে, সেটা নিশ্চয়ই দাদু বুঝতে পারবে যে হ্যাঁ কেউ আমাকে বশ করার চেষ্টা করছে, বুঝতে পেরেছে। আর খুঁজে বেরও করেছে কে করছে, চারুলতা করছে। দাদু তখন কি করেছে, চারুলতাকে বান মেরেছে, আর জানা যায় না বান মেরেছে। এবার ও অনেক বান হয়, যেমন অগ্নিবান, এরকম অনেক বান হয়। তো ওনার যেটা হয়েছে, ওনাকে কি বান মেরেছিল জানি না, ওনার গায়ে না এরকম স্পট, যেমন ওই হাম হলে যেমন হয় না, ওরকম স্পট পড়ে ওনার গায়ে পুরো স্পট পড়ে উনি অনেক দিন ভুগেছিল। তখন কিন্তু ওনার বয়সটা কিন্তু কম নয়, তখন কিন্তু 30-35 বছর উনি একটা, হ্যাঁ চারুলতা ওরকম একটা ব্যাপার, ওরকম একটা বয়স। উনি কিন্তু সুস্থ হয়ে রিকভার করে উঠলো। ওঠার পর তিনি কি করলো, বা তার এতটাই মানে সে পাগল হয়ে গেছিল দাদুর প্রতি, সে কি করলো, বেতাল ছাড়লো। বেতাল বলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে তন্ত্র সাধনায় আমার খুব একটা নলেজ নেই, যদিও বেতাল একটা এন্টিটি যাকে ছাড়া হয়। এবার বেতাল প্রয়োগ করা হয়। এবার ধরো তুমি এখানে বসে আছো, আমি এখানে আছি, আমি যদি তোমার উপর বেতাল ছাড়ি, আমি একটা টার্গেট দিয়ে দিলাম যে তুই ওকে এইভাবে মারবি, তুই এইভাবে ওকে মেরে আসবি, ঠিক আছে? বেতাল কিন্তু তাই করবে। কিন্তু সামহাও যদি তোমাকে বেতাল মারতে না পারে, যে বেতালকে ছেড়েছিল তাকে এসে বেতাল মেরে দেবে। চারুলতা বেতাল ছেড়েছিল দাদুর উপর। দাদু তো বেঁচে যায়, কারণ চারুলতা থেকে দাদুর ক্ষমতা বেশি, বেঁচে যায়। দাদু বুঝে গেছিল যে হ্যাঁ কেউ একজন মারতে আসছে। দাদু আলটিমেটলি বলয় দিয়ে কোনোভাবে বেঁচে গেছিল। বেতালটা কি করে একটা টাইমিংয়ের মধ্যে মারতে পারেনি দাদুকে, বেতাল ব্যাক করেছে চারুলতার কাছে, যেটা চারুলতা বুঝতে পেরেছে। চারুলতা ওই বাড়িতে দাঁড়িয়েই বলে গেছিল যে উনি আর যাই হোক মালিনীকে ছাড়বে না, আর দাদুকেও ছাড়বে না, দাদুকে পেয়েই ছাড়বে, ঠিক আছে? আর মালিনীকে বাঁচতে দেবে না বলে উনি ঘরে চলে যায়। উনি মারা যায় ঘরে গিয়ে, ঠিক আছে? পরের দিন কীভাবে মারা যায়, পরের দিন সকালবেলা যখন ওনার বডিটা উদ্ধার করা হয়, দেখা যায় এরকম যে পুরোনো এরকম বড় বড় যে কাঁচের গ্লাস হয় পুরোনো জামানের, ওই গ্লাসটাকে কেউ ভেঙে ওনার মুখে ঢুকিয়ে ওনার চোখগুলোকে তুলে নিয়েছিল, ঠিক আছে? এবং ওনার গায়ে ব্লাউজ, সায়া, ঠিক আছে? যে শাড়িটা, আমরা যে শাড়িটা দেখেছিলাম ওই যে সাদা আর লালের উপরে, ওই শাড়িটা দিয়ে ওনাকে কেউ সুন্দরভাবে ফাঁস দিয়ে চেপে মেরেছে। আচ্ছা, চেপে মেরেছে ঠিক ওইভাবে, মুখের মধ্যে এরকম ভরে এরকম কাঁচের ওটাকে দিয়ে ওরকম ভাবে মেরেছে। তখন দাদু বুঝে যায় যে যেটা হয়েছে সেটা খুব সাংঘাতিক জিনিস। তখন মানে কি হয়েছে তখনও পর্যন্ত আসেনি ব্যাপারটা, আমরা তখনও জানি না যে ওটা কি, এন্টিটিটা কি, জিনিসটা কি। তখন দাদু বুঝতে পারে যে বেশি দিন আর দাদুর হাতে সময় নেই, দাদুকে মেরে ফেলবে। দাদু মারা যাওয়ার আগে মালিনীর উপর কোনো বলয় দিয়ে গেছিল, রক্ষা কবচ দিয়ে গেছিল, যার জন্য এন্টিটিটা মালিনীকে মারতে পারেনি, ঠিক আছে? মালিনী কিন্তু ওই বাড়িতেই শেষ বয়স অবধি বেঁচে ছিল। দাদুকে কিভাবে মারা হয়, ঠিক তার 2 বছরের মধ্যে দাদুকে মারা হয়। দাদু ঘরের মধ্যে ছিল, একটা ঘরে। ওনার না বডিতে আঁচড়, প্রথমত অজস্র আঁচড়, ঠিক আছে? এবং ওনার যে প্রাইভেট পার্টটা, সেটাকেও পরম সুখে নখ দিয়ে খামচে তুলে নিয়ে চলে গেছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে এটা থেকে যেটা বোঝা যায় যে চারুলতা বা যেই ওই এন্টিটিটা ছিল, ওই এন্টিটিটা খুব তীব্রভাবে সব পুরুষদের সাথে ফিজিক্যালি একটা মানে বন্ডিং চাইতো, একটা অ্যাটাচমেন্ট ছিল। তখনও পর্যন্ত বড় মামির বিয়ে হয়ে আসেনি। বড় মামি তখন কিন্তু বিয়ে হয়নি সেরকম একটা টাইমিংয়ে। পরবর্তীকালে বড় মামি যখন বিয়ে হয়ে আসে, তখন উনি কার কাছ দিয়ে শুনেছিল জানি না, ওনার হয়তো হাজবেন্ড বা হয়তো ওনার শাশুড়ির কাছ দিয়ে শুনেছিল, ফ্যামিলির কাছ দিয়ে শুনেছিল। তারপরে ওই মালিনীর একদম স্বাভাবিক মৃত্যু হয়, কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে উনি যেটা আমাদের রিভিল করলো, সেটা শোনার পর আমরা অ্যাকচুয়ালি ওখানে যে এন্টিটিটা ছিল, সেই এন্টিটিটা আর কেউ না, ওটা একটা শাকচুন্নি। শাকচুন্নি তারাই হয়
যারা মরার আগে খুব অপূর্ণ বাসনা নিয়ে মরে, যে আমি আমি বিয়ে করবো একজনের প্রতি অ্যাট্রাকশন, যাকে বিয়ে করবো, আমার একটা খুব সুন্দর সাজানো সংসার হবে, যেটা ঠাকুমাঝুলিতেও দেখেছিলাম আমরা। হ্যাঁ, খুব সুন্দর একটা সাজানো সংসার হবে। চারুলতা বেসিক্যালি মরে গিয়ে শাকচুন্নি হয়েছিল, ঠিক আছে, আমার একটা খুব সাজানো সংসার হবে এরকম। তারপর আমরা এক এক করে রিলেট করতে শুরু করলাম যে কেন ওই শেওড়া গাছটার মধ্যে ওটা ছিল এন্টিটিটা, শেওড়া গাছের মধ্যে শেওড়া গাছটা, আর শেওড়া গাছটা কিন্তু লাগিয়েছিল চারুলতা। তো এইভাবে ওই এন্টিটিটা ছিল, ওই এন্টিটিটা শাকচুন্নিতে পরিণত হয়। সেই জন্য, আর যেহেতু শাকচুন্নিতে পরিণত হয়েছিল, সেই জন্যই কোনো মেয়ে ওকে ফিল করতে পারেনি, সব ছেলেগুলোই ফিল করেছিল। সেই জন্য আমাদেরকে সম্পূর্ণ নেকেট করে দেওয়া হয়েছিল। আমরা বাথরুমে গেছিলাম, সম্পূর্ণ মনে হচ্ছে কেউ দেখছে আমাদেরকে স্নান করতে। রাত্রিবেলা যখন আমি আর আকাশ শুয়ে রয়েছি, ওরকম ভাবে কেউ একজন ছোঁয়ার চেষ্টা করছে, সেগুলো আমরা ফিল করি। তখন আমরা বুঝতে পারলাম যে ওয়াও, কেন আমাদের সাথে এই জিনিসগুলো হচ্ছে। এবার গৌরবদা, তুমি আমাকে একটা কোশ্চেন করবে ঘুরিয়ে, যে তুই শুভঙ্কর বলছিস যে এটা মেয়েদের সাথে হয়নি, তোদের সাথে হয়েছে, মন্দিরা কেন এখানে এলো? মন্দিরা তো একটা মেয়ে, মন্দিরাকে কি করে উনি পজেস্ট করলো? ঠিক আছে, তার উত্তরটা পরে আমরা জানতে পারলাম। মন্দিরার যে বাড়ির ডাক নাম, সেটা হচ্ছে মালিনী। ওই এন্টিটিটা কিন্তু মালিনীকে মারতে পারেনি। মালিনী কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছিল ওই দাদুর জন্য, দাদু বলাই দিয়ে গেছিল বলে। ওই মন্দিরার উপরে মালিনীর রাগটা ঝাড়তে চেয়েছিল ওই এন্টিটিটা। যদি আর কিছুদিনও যদি মন্দিরা যদি ওখানে থেকে যেত, মন্দিরাকে মেরে দেওয়া হতো। ওই এন্টিটিটা ওর উপরে হ্যাভি হয়েছিল। এইটা হচ্ছে পুরো গল্প, ঘটনা বেসিক্যালি। হ্যাঁ, এটা ছিল আমার লাইফে ঘটে যাওয়া গল্প। কোথায় বাড়িটা? পুরুলিয়া। অ্যান্ড তারপর থেকে আমি তো ওই কোচিংটা পুরো ছেড়েই দিয়েছিলাম। আমি আর কোচিংয়ে পড়াইনি, কোচিংটা একদম ছেড়ে আমি বাড়িতে, আমি আর যাচ্ছি না ওখানে, ঠিক আছে। তারপর দিয়ে ভীষণভাবে বিলিভ করতে শুরু করেছি ভূতের। ঘটনাটা খুব ভালো। এই হচ্ছে ঘটনা। ইনফ্যাক্ট কালকে আমার সাথে একটা হরার ইনসিডেন্ট হয়েছে। আমি কালকে রাত্রেবেলা আমার মাসির বাড়িতে, কলকাতা আমার মাসির বাড়িতে। কি হয়েছে? আমার মাসির বাড়িটা অ্যাকচুয়ালি হন্টেড। অনেক লং হয়ে যাবে ঘটনা আছে, তাহলে তুই আরেকদিন হ্যাঁ আসা যায়। আরেকদিন বলতে হয় তাহলে। ঘটনাগুলো পাঠিয়ে দে আমাদের একবার হোয়াটসঅ্যাপে। এই ঘটনাটা খুব একটা ইন্টারেস্টিং তা নয়, ছোট ঘটনাগুলো যেগুলো আছে সেগুলো পাঠা। মানে আমার সাথে ঘটে যাওয়া তিনবারই আমার তিনটে ঘটনা বলবি। আমরা একটা কোনো স্পেশাল এপিসোড করে দেবো, ধর যেটা 3-4 জনের এপিসোড আমরা করি, ওই এপিসোডে সেরকম ছোট ঘটনা হতে পারে। কি আর অসুবিধা আছে? এবার আমার লাইফে ঘটে যাওয়া এইটা হচ্ছে সবথেকে সেরা ভৌতিক ঘটনা। এবার পডকাস্টে তো বলা হয় আপনার জীবনের সবথেকে সেরা ভৌতিক ঘটনা বলুন। আমি ভাবিনি যে আমি বলবো, আমি সিলেক্ট হবে বলে ভাবিও না। ঠিক আছে পাঠাই, ঠিক আছে, ঘটনাটা ব্যাপারে এত বছরের আমি শ্রোতা প্রেত কথার, আরে পাঠিয়ে দেখি না কি হয়। তো এই ঘটনাটা এইভাবে সিলেক্ট করা হয়েছে। আমি কিন্তু এত ডিটেলসে বলিনি ঘটনাটা, যখন হোয়াটসঅ্যাপে বলেছিলাম এত ডিটেলসে ছিল না ব্যাপারটা, কিন্তু না, তবে এই ঘটনাটা খুব ভালো ঘটনা। মানে শাকচুন্নির ঘটনা, এটা খুব ইউনিক। আজকের এপিসোডের দুটো ঘটনাই ইউনিক, একটা তারাপীঠের ঘটনা আর একটা হচ্ছে এই রাজবাড়িটার একটা ঘটনা। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। এবং আমার মনে হয় যে শুভঙ্করকে আমাদের আবারও স্টুডিওতে আনতে হবে, আরও ওর কাছে বেশ কিছু ঘটনা শোনার জন্য। কারণ বেশ কিছু মানুষ থাকেন যারা খুব সুন্দর করে ঘটনা বলতে পারেন। তো শুভঙ্করের মধ্যে একটা অসাধারণ স্টোরি টেলিং একটা স্কিল রয়েছে, সেটা আমি বুঝতে পারলাম। এবং আমি ওকে ইনসিস্ট করবো আরও এরকম স্টোরিজ ও যেন মানে বলে, যাতে করে ওর এই স্টোরি টেলিং স্কিলটা আরও সামনের দিকে এগিয়ে যায়। মানে সত্যি তুই খুব ভালো বললি ঘটনাটা, মানে খুবই এন্টারটেইনিং ছিল। এবং আমি কিন্তু মোটামুটি একটা ওরকম জোনেই ছিলাম, আমি পুরো ওই বাড়িটাতেই, হ্যাঁ আমি বাড়িটাতেই আমি ইমাজিনই করছিলাম, আমি পুরো ছিলাম ওই জোনটাতে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠান 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে। আজকের মতো এই এপিসোড এখানে শেষ করছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এপিসোডটা। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক। এর আগে ছিল আমাদের আজকের পডকাস্টের দুজন গেস্ট, সঞ্চিতা আর শুভঙ্কর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুনতে থাকুন প্রেত কথা।